শুভ সন্ধ্যা প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এসএটিভি প্রতিদিনের সান্ধ্যকালীন আয়োজন বেলা শেষে। আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান এবং থাকবো পুরোটা সময় জুড়ে। আর প্রতিদিনের মতোই আমাদের সাথে আছেন নতুন একজন অতিথি। প্রিয় দর্শক, আজ আমাদের সাথে আছেন নৃত্যশিল্পী এবং নৃত্য পরিচালক MR ওয়াসেক। চলে যাচ্ছি তার কাছেই। কেমন আছেন ভাইয়া? হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো? অনেক ভালো আছি এবং অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি বেলা শেষেতে। তোমাকেও ধন্যবাদ এবং এসএটিভিকে ধন্যবাদ আমাকে ডেকেছে। অবশ্যই। এবং আজকে যে বিষয়টা আমি আপনার সাথে আলাপ করতে চাই, যে অনেক বছরের এই নাচের যে জীবনটা, আপনার নৃত্যশিল্পী হয়ে ওঠা, নৃত্য পরিচালক হয়ে ওঠা, শুরুর দিকের কথাটা যদি জানতে চাই, শুরুটা কেমন ছিল আসলে? মানে নৃত্যশিল্পী জীবনের শুরুটা এটা হলো, আমি ছোটবেলায় শিশু সংগঠন আছে খেলাঘর করতাম। তো আমরা তখন থাকতাম গাইবান্ধা গোবিন্দগঞ্জ, আমার বাড়ি যেখানে। আচ্ছা। আমাদের খেলাঘরের 25 বছর পূর্তি, প্রতিষ্ঠার 25 ইয়ার্স। তো ওইখানে আমাকে আমাদের এক দাদা ছিলেন, ওনার নাম হলো সুধীন্দ্রনাথ, বললো তুমি নাচ করো। তাই বললাম যে আমি তো নাচ কখনো শিখি নাই। মানে তখন পর্যন্ত আমি নাচ দেখা হলো একটা হিন্দি সিনেমা দেখেছিলাম। সিনেমা হলে তখন হিন্দি ছবি চলতো বাংলাদেশে। বাহার, তো বৈজন্তী মালা নায়িকা ছিল। খুব চমৎকার একটা ডান্স ছিল, দুনিয়া কে মজা লেলো দুনিয়া তোমারি হায়। তখন আপনি কত ছোট ছিলেন? আমি তখন ক্লাস 2 এ পড়ি। আচ্ছা। তো ওই ডান্সটা আমার মনে আছে এবং ভালো লাগতো, কিন্তু তখন তো মফস্বল শহরে বা মফস্বলে কোথাওই নাচের এরকম চর্চা বা শিক্ষক ছিল না। তো দাদা বললো যে রানার কবিতা সুকান্তর, এটাতে তোমার নাচতে হবে না, জাস্ট তুমি ডাক পিয়ন, তুমি চিঠি নিয়ে যাও, দৌড়াদৌড়ি করবা, মাঝে মাঝে একটু ঘাম মুছবা, এইটাই হবে। ওরা গানটা গাচ্ছে এরকম। তো এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বটতলা, না বাংলা একাডেমি, সরি বাংলা একাডেমিতে হয়েছিল। তখন খেলাঘরের সভাপতি ছিলেন আনম বজলুর রশিদ। তো ওইখানে আমি ফার্স্ট হয়েছিলাম ওই নাচে। দ্যাট ওয়াজ দ্য বিগিনিং। বাট আমি তখন নাচ জানিও না, কোনো স্টেপিংও জানি না এরকম। তো ওই পুরস্কারটা পাওয়ার পরে না, এলাকায় যাওয়ার পরে সবাই বলছে তুমি তো জাতীয় পুরস্কার পাইছো, কাজেই তুমি অনেক ভালো পারতে হবে এরকম। ওই নিজে নিজেই করতাম তখন। তো পরে প্রাতিষ্ঠানিক শিক্ষাটা শুরু হয় আমার প্রথম গুরু আব্দুল হাসিব পান্না, রাজশাহী, ওনার কাছে। আচ্ছা। এবং প্রাতিষ্ঠানিক শিক্ষাটা যখন শুরু করেছিলেন, তখন পরিবার থেকে সাপোর্টটা আসলে কেমন ছিল? সাপোর্টের উল্টা কোনো শব্দ আছে? তার মানে একেবারে সাপোর্ট ছিল না? না। সেই গল্পটা একটু জানতে চাচ্ছি, এবং সেটা আপনি পার করে কি করে এত দূর এলেন? এটা হলো, আমার মনে হয় যে সবাই সাপোর্টের এগেইনস্টে যারা চলে তারাই এগিয়ে আসতে পারে। বাহ। তো আমার ফ্যামিলি খুব কনজারভেটিভ ছিল তা বলবো না, বাট আমি খুব ভালো ছাত্র ছিলাম। আমি স্কুলে ফার্স্ট বয় ছিলাম। তো আমার বাড়ি গাইবান্ধা, আর পান্না ভাই যে আমার গুরু, ওনার বাড়ি রাজশাহী। আমি রাজশাহী যে ওনার কাছে নাচ শিখতাম প্রথম। পরে রাজশাহী ইউনিভার্সিটিতেও ভর্তি হয়ে তখন পার্মানেন্ট হয়ে গেলাম। তো আমার মনে আছে যে ঈদে আম্মা আমাকে জুতা কেনার টাকা দিয়েছিল। আমার ঘুঙ্গুর কিনতে হবে পায়ের। তো এটা তো আর বলতে পারি না যে ঘুঙ্গুর দিতে হবে, দিবেও না। ওই জুতা না কিনে আমি নূপুর কিনেছিলাম পায়ের। তো এভাবেই শুরুটা আর কি। এবং এখন দেশ বিদেশে কাজ করছেন, এত ভালো ভালো কাজ করছেন। এবং কিছুদিন আগে একটা ট্যুর শেষ করে আপনি এলেন মিশরে, যেটা ছিল সেই প্রসঙ্গে একটু জানতে চাচ্ছি, কি বিষয় ছিল সেটা? এটা ছিল, আমি ওয়ার্ল্ডের অনেক দেশে গেছি আর কি, ইউরোপ, অস্ট্রেলিয়া, এশিয়া, আফ্রিকা, অনেক দেশে গেছি আর কি। কিন্তু সব জায়গায় সাধারণত চাইনিজ বা ব্যালে টাইপের এই টাইপের কনফারেন্সে, এই টাইপের সম্মেলনে গেছে। এটা ছিল ইসমাইলিয়া ফোকলোর ফেস্টিভ্যাল। আচ্ছা। তো আমার ধারণাই ছিল না যে মুসলিমদের, মানে ইসলাম ধর্ম যারা, তাদের এত বিশাল কালচারাল হেরিটেজ আছে, তাদের আলাদা গানের সুর আছে, আলাদা নাচের স্টেপিং আছে, অ্যারাবিয়ান ডান্স যেটা, এটা। এবং অ্যারাবিয়ান ডান্স কিন্তু এখন শুধু মিশর বা জর্ডান করে না, ইউরোপ আলাদা একটা ডান্স ফর্মই হয়ে গেছে আসলে সেটা। ইউরোপিয়ানরা বেশি করে। ওখানে আপনার ইতালির একটা টিম আসছিল, তারা অ্যারাবিয়ান ডান্স করছে, ওই অ্যারাবিয়ান সব। এবং সেখানে আপনি কি পারফর্ম করেছিলেন? আমরা অবভিয়াসলি আমাদের দেশের ফোক কালচার আমি করেছিলাম, সাঁওতালি নাচ,
এবং প্যাট্রিয়টিক সং দেশাত্মবোধক আচ্ছা, গান। এই যে মিশরের যে ট্যুরটা আপনি বলছিলেন, দেশ বিদেশে নিজের দেশকে রিপ্রেজেন্ট করা এবং ফোক গানে পারফর্ম করেছিলেন, কেমন ছিল সেই অভিজ্ঞতাটা? আসলে ভালো লাগার সেই মুহূর্তগুলো কেমন ছিল? এটা তো যখনই আমরা আরেকটা দেশে যাই তখন কিন্তু পুরো টিম, যেমন আমি এখানে আসছি, আমি বললাম কি আমার হোম ডিস্ট্রিক্ট গাইবান্ধা, জি তো ওখানে গেলে পুরো টিমটাই বাংলাদেশ। জি অবশ্যই। আমি ভালো করলেও বাংলাদেশ, খারাপ করলেও বাংলাদেশ, বাসে উঠতে লেট হলে কি বাংলাদেশ অলওয়েজ লেট, জি জি এইরকম নামটা হয়ে যাবে সেরকমই। তো আমরা প্রত্যেকেই এক একটি বাংলাদেশ হয়ে যাই দেশের বাইরে গেলে, এবং তখন সবাই কিন্তু ওই দায়িত্বটা থেকেই কাজ করে যে আমার একটা ভুল বা একটা ভালো কোনো কিছু, সেটা প্রশংসা এবং বদনাম দুটোই বাংলাদেশের। হচ্ছে, জি। এই দায়িত্ববোধের জায়গা থেকেই আমরা সবাই দেশের বাইরে গেলে কাজ করি। এবং আরেকটা জিনিস হলো যে আমাদের নিজস্ব একটা বর্ণিল সংস্কৃতি আছে, জি যে সংস্কৃতিটাকে আমরা খুবই অবহেলা এবং তাচ্ছিল্য করি। এটা মনে হয় বাংলাদেশই একমাত্র দেশ, আমরাই একমাত্র আসলে যারা আমি নিজের একটু দেশকে বলি, এইভাবে হ্যাঁ মানে আমাদের যেটা এটা গরিব মানুষের কালচার, এটা জি, গেমো, জি। এটা অশিক্ষিত লোকের কালচার, এইরকম একটা মনে করি আনস্মার্ট আমরা। একটা ব্যাপার, যেটা হ্যাঁ, সমসাময়িক ব্যাপারগুলোতে আমরা দেখি, এবং সে বিষয়ে প্রশ্ন আছে, তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি আবারও আমাদের আজকের অতিথির কাছে। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম বেলা শেষের আজকের এই আয়োজনে। আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমাদের সাথে আছেন নৃত্যশিল্পী এবং নৃত্য পরিচালক MR ওয়াসেক। চলে যাচ্ছি আবারও তার কাছেই। যেটা বলছিলেন যে আমাদের দেশের সংস্কৃতিকেই অনেকের কাছে ব্যাপারটা আনস্মার্ট হয়ে ফুটে উঠছে, এবং এই প্রজন্মের যারা আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি এই ব্যাপারগুলো শুনে থাকি। সে প্রসঙ্গে আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি, যেটা আপনি বলছিলেন। এটা হলো কি, আমাদের দেশের তো সাংস্কৃতিক কোনো নীতিমালাও সেইভাবে হয় না। একটা দেশের বাইরে যখন যাব, জি দেখা যাচ্ছে একটা ফোকলোর ফেস্টিভ্যাল, ফোক মানে হলো তোমার দেশীয় সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করতে হবে, সিনেমার গানের সঙ্গে সেখানে ডান্স করছে, এরকম অনেক টিম যায়, এটার একটা সুপারভিশন থাকা দরকার। তো আমরা একবার ব্যাংককে গেছি, ব্যাংকক মানে থাইল্যান্ডের একটা প্রভিন্স, সুরিন, আচ্ছা ওখানে গেছি। তো বিভিন্ন দেশ নাচতেছে, আমাদের টিম লিডার বলছে কি এদের নাচ ভাল লাগে না, আমাদের দেশের নাচই ভাল লাগে। আচ্ছা কিন্তু ওরা আসলে ওদের অরিজিনটা করছে। যেমন লাওসের একটা টিম এসেছিল, নারিকেলের যে আইচা, দুইটা আইচা নিয়ে এরকম করে বাজিয়ে বাজিয়ে আচ্ছা, নাচে, আচ্ছা। খুবই মনোটোনাস, এবং গানটাও খুবই মনোটোনাস, তাদের ট্র্যাডিশনাল মিউজিক, কিন্তু সেটাই তাদের সংস্কৃতি। ওইটা তাদের সংস্কৃতি। আর আমরা তো একটু মডার্ন টাইপের মিউজিক টিউজিক, আমাদের ফোক যারা গায় তারা তার সাথে অক্টোপ্যাড, রিদম বক্স, হ্যান ত্যান বহুত অনেক কিছু কিছু দিয়ে ফিউশন করছে। ওটা আর ফোক থাকে না। জি। এবং বিদেশিরাও বোঝে যে এটা কোনো দেশেরই ফোক না, কারণ হচ্ছে যেগুলো তো ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট। জি তো ফাইনালি যেদিন আমাদের সার্টিফিকেট দেওয়া হবে, সেদিন সব দেশকে বলা হলো তোমরা যা খুশি করবা আজকে, আচ্ছা মানে সালসা, হিপ হপ, ব্যালে, ফ্লেমিঙ্গো, ট্যাঙ্গো, যা ডান্স ফর্মগুলো আছে। তো ওই যে নারিকেলের আইচা নিয়ে যারা নাচলো, ওই দিন ওদের ব্যালে, ওদের হিপ হপ দেখে আমরা তো টাসকি, মানে ওরা জানি, কিন্তু ওদের অরিজিনের প্রশ্ন। যেমন আমাকে যদি বলা হয় যে আপনার বাসায় ভাত খাবো, বাংলাদেশি খাবার খাওয়াবেন, আমার নিশ্চয় তাকে ভাত খাওয়াতে হবে, ইলিশ মাছ, ডাল, ভর্তা, এগুলো, হ্যাঁ। এসব। তা আমি যদি বলি যে না, বার্গার, পিৎজা, অন্য সংস্কৃতি যদি ধারণ করতে চায়, তো আসলে সেটা হচ্ছে সেটা তো ধার হবে করা না। একটা সংস্কৃতি, এই আর কি। এই যে অনেকগুলো ডান্স ফর্মের কথা আপনি বলছিলেন, আপনি নিজে কোন কোন ডান্স ফর্ম নিয়ে কাজ করেন? আমার বেসিক ছিল, ক্লাসিক্যাল বেসিক ছিল ভরতনাট্যম। আচ্ছা এবং ভরতনাট্যমে আমার গুরু হলো বেলায়েত হোসেন খান, উনি মাদ্রাজে পণ্ডিত চন্দ্রশেখরজির স্টুডেন্ট। আচ্ছা এবং ওনাকে দক্ষিণ এশিয়ার একজন ভরতনাট্যমের মানে বিশারদ বলা হয়। এটা বাংলাদেশ না, ভারত থেকেও তাকে সেই স্বীকৃতি দেওয়া হয়। তো আমি ভরতনাট্যমটা বেসিক ছিল, পরে আমাদের দেশীয় লোকও করি, এবং এর বাইরে কন্টেম্পোরারি, যেটা সমসাময়িক, এটাকে আমি গ্রহণ করেছি। আমি কন্টেম্পোরারি, ফিউশন, আচ্ছা। এগুলো করি। এবং এই সেক্টরটার ক্ষেত্রে কি আসলে অনেক কাজ করার সুযোগ আছে? পৃথিবীর সমস্ত কলার সবচেয়ে শ্রেষ্ঠ কলা হলো নৃত্যকলা। জি এবং মানুষের প্রথম ভাষা হলো খাদ্য, আগে খাওয়া শিখেছে, সেকেন্ড ভাষা হলো নাচ, জি কথা বলার আগে নাচ শিখেছে। এইটা তো পৃথিবীর সব মানুষের রক্তে আছে। জি পৃথিবীর সব দেশ এটাকে সম্মান করে, আমাদের দেশেও সম্মান করে, ইদানিং করছে। কিন্তু আমাদের দেশে যেটা সমস্যা, যে ডান্সটাকে মনে করা হয় একটু ব্যক্তিত্ব বোধহয় কমে গেল। আচ্ছা। ডান্স এবং করলে। সেটা কি বিশেষ করে ছেলেদের দিকে ব্যাপারটা একটু বেশি আসে, এটা কি আপনার মনে হয় কখনো?
অল টুগেদার ছেলে মেয়ে সবারই, যেমন একটা কলেজের প্রফেসর, তো একটা অনুষ্ঠান হচ্ছে, এন্ড অফ দ্য প্রোগ্রাম একটা ডান্স শো শুরু হলো, তো সবাই একটু আমরা এরকম দোলা দুলবো, তালে মিলে যায় আসলে সবাই। প্রফেসর হলে সে উঠবে, না 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 আমার ছাত্ররা কি মনে করবে, আমার ব্যক্তিত্ব, রেপুটেশনের ব্যাপার। হ্যাঁ, তো আমি বিভিন্ন উৎসবে গেছি, অনেক দেশেরই প্রেসিডেন্ট আমার সঙ্গে নেচেছিল। অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট, আমরা যখন ক্যানবেরায় গিয়েছিলাম, ওইটা ছিল ভ্যালেন্টাইন্স ডে, তো ক্যানবেরায় বিভিন্ন দেশ ছিল ওখানে, অলমোস্ট ইউরোপিয়ান কান্ট্রি ছিল। আচ্ছা, অস্ট্রেলিয়ান প্রেসিডেন্ট আমাদের সঙ্গে এসে ডান্স করেছিলেন এবং খুব মজা করে। চমৎকার। এই যে নতুন যে ছোট ছোট বাচ্চারা আছে যারা নাচ শিখে, তাদের নাচ শেখার আগ্রহটা আপনি কেমন দেখেন এই সময়ে? আগের চেয়ে একটা এখন সমস্যা হয় ঢাকায়। আগে আমি তো আমার একাডেমির বয়স 23 বছর হয়ে গেছে, তো প্রথম দিকে আমার স্কুলে একদম শনি রাখরা, গুলশান, এদিকে টঙ্গী, সাভার, বিভিন্ন জায়গা থেকে আসতো। তো এখন হয়ে গেছে কি, জ্যাম বেশি থাকে, একটু দূরে হইলে সেখান থেকে আর আসতে চায় না, ওই যে তার কাছের এলাকায় কোনো একটা স্কুলে যায়। তো আগ্রহ তো সব সময়ই ছিল, কারণ সঙ্গীত নৃত্য এটি কিন্তু আপনার হৃদস্পন্দনের ব্যাপার, আপনার যে হার্টবিট আছে, এখানে পালস আছে, এই পালসের সঙ্গে রিদমের একটা সম্পর্ক আছে। এবং এটা কিন্তু সায়েন্টিফিক, কিরকম যে সঙ্গীত এবং নৃত্য এটা চলে হলো তাল এবং লয়। লয় হলো টাইমিং, যেমন ঘড়ির সেকেন্ডের কাঁটা টিক 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 টিক, এই এক লয়ে চলছে জন্যই 1 মিনিট বারবার একই সময়ে হচ্ছে। পৃথিবীটা ঘুরছে, একটা সার্কেল দিলে 24 ঘন্টা লাগে, হ্যাঁ, তো এই 24 ঘন্টায় 12 ঘন্টায় দিন, 12 ঘন্টায় রাত, এইভাবে করতে করতে সারা সূর্যকে সারাউন্ড করে যখন আসে 365 দিন। পৃথিবী যদি একবার মনে করে যে না আমি একটু রেস্ট নেই, তাহলে কিন্তু দিন রাত সিজন সব উল্টাপাল্টা হয়ে যাবে। তো এই ব্যাপারটাই ডান্সেও, এই ব্যাপারটা গানে, এই ব্যাপারটা আপনার পালস বিটে, হার্ট বিটে। বাহ, চমৎকার। এবং এই ব্যাপারে আরো কিছু জানবো, তবে কথা বলতে বলতে আবারও ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি আবারও ছোট্ট আরেকটা বিরতি। ফিরে আসছে এক্ষুনি আমাদের আজকের অতিথির কাছে, আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম বেলা শেষের আজকের এই আয়োজনে। আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমাদের সাথে আছেন নৃত্যশিল্পী এবং নৃত্য পরিচালক MR ওয়াসেক। চলে যাচ্ছে আবারও তার কাছে। যে বিষয়ে জানতে চাই এবার, নৃত্যনাট্য। নৃত্যনাট্যের ক্ষেত্রে আসলে কোন বিষয়কে বেশি প্রাধান্য দেওয়া হয়? নৃত্যনাট্য, আমাদের সাহিত্য তো অনেক রিচ, আমাদের অসংখ্য জিনিস আছে। তো আমাদের যেমন রবীন্দ্রনাথ বিশ্বকবি, উনি নিজেই সেই সময়, এখন থেকে 150 বছর আগে থেকে উনি এই যে বাল্মীকি প্রতিভা, চিত্রাঙ্গদা, শ্যামা, কি চমৎকার সব কাজ, মায়ার খেলা, তাসের দেশ, চণ্ডালিকা, এগুলো করে গেছেন। তারপরে আমাদের 400 বছর আগের ময়মনসিংহ গীতিকা, যেখানে আছে মহুয়া, ভেলুয়া, তারপরে কাজল রেখা। এছাড়া আবার আমাদের নর্থ বেঙ্গলে একটা আছে বেহুলা, বেহুলা লক্ষিন্দরের যে কাহিনী, এটা বোধহয় 1000 বছর ধরে ওরা করে আসছে, এরকম ভাসান পালা বলে ওটাকে, বেহুলার। তো আমাদের ডান্স ড্রামার অতীতও অনেক রিচ। আমাদের সমসাময়িক সময়েও বাংলাদেশের সব মেধাবী নৃত্য পরিচালকরা অনেক বড় বড় কাজ করছেন। মহুয়াই ঢাকা শহরে 4 জন করে। আচ্ছা, এবং সামনেই মনে হয় কাজল রেখা নিয়ে আপনাদের পরিকল্পনা আছে? এটা আমার একটা পরিকল্পনা আছে। কাজল রেখা খুব চমৎকার একটা, খুব ইন্টারেস্টিং একটি গল্প, এটা ময়মনসিংহ গীতিকার, এবং এই কাহিনীগুলো তো আপনি জানেন, এটা প্রায় 400 বছর আগের। এটা ময়মনসিংহ অঞ্চল থেকে এটাকে কালেক্ট করেন দীনেশ চন্দ্র সেন। তিনি এটাকে পুস্তক আকারে যখন লেখেন, তখন আমরা এটাকে একটা দলিল হিসাবে পাই। তো এভাবেই মহুয়া হয়েছে, ভেলুয়া হয়েছে। তো আমি কাজল রেখাটা কেউ করে নাই, আমি করছি, এবং অলরেডি এটার কিছু কিছু অডিও হয়ে গেছে, গান, অনেক গান থাকে তো একটা ডান্স ড্রামায়, কিছু গান হয়ে গেছে। এবং এই কাজটির জন্য অগ্রিম শুভকামনা জানাচ্ছি। এবং এই বছরে স্বপ্নজাল চলচ্চিত্রে আপনি নৃত্য পরিচালনা করেছেন, সেই অভিজ্ঞতার কথা একটু জানতে চাই। এই পরিচালক যে গিয়াসউদ্দিন সেলিম, বিশ্ববিদ্যালয়ে আমার 1 ইয়ার জুনিয়র ছিল, তো ও না বিশ্ববিদ্যালয়ে আমার নাচের খুব কড়া সমালোচক ছিল, মানে
প্রোগ্রাম করলে 90% নাচ ওর ভালো লাগতো না আমার। আচ্ছা সমালোচনা, আচ্ছা এই আপনি এটা কি করলেন, কারা রইলো কপাট নাচছি আমি, এই নিয়ে আচ্ছা, আপনার আচ্ছা। মধ্যে কোনো বোল্ডনেস ছিল না, এরকম আর আচ্ছা। কি। বাট ওর সাজেশনটাকে আমি অলওয়েজ কাজে লাগে সবসময়। একসেপ্ট করতাম জি, আর কি, জি। পজিটিভলি নিতাম। জি, বাহ। যদিও ছোট ভাই না, হিজ কনসাস অডিয়েন্স। তো ওর এই ছবিটা ছিল স্বপ্নজাল। এখানে আমি একটা ক্যারেক্টারও করেছি, পরিমণি নায়িকা ছিল। জি, ওর সেখানে নাচের অভিনয় teacher, করেছেন হ্যাঁ, আপনি। ওর জি, নাচের টিচার, এবং ছবিটা শুরুই হয় আমাকে দিয়ে। জি। সেই অভিজ্ঞতাটা কেমন ছিল? এটা চাঁদপুরে শুটিং হয়েছিল, আমরা 3 দিন ছিলাম, খুব ভালো, খুব চমৎকার। ওখানে এই যে শিল্পী সরকার, অপু ছিলেন, সাচ্চু ভাই, পরিমণি, আমরা বেশ মজা করেছি ওখানে। জি। এবং নাচের যে এত গল্প শুনলাম এবং সামনে জানি অনেকগুলো নতুন কাজ আসতে যাচ্ছে, এবার একটু নাচ থেকে সরে এসে আপনার কাছে জানতে চাই যে অনেকগুলো গান লেখা হয়েছে এবং সুর করা হয়েছে, সংখ্যার দিকে প্রায় 200টার বেশি হবে যেটা শুনছিলাম। এই ক্ষেত্রে একটু জানতে চাচ্ছি, লেখালেখির এই অভ্যাসটা কবে থেকে হলো এবং আপনার পছন্দের নিশ্চয়ই অনেকগুলো গান আছে, সেই গানগুলোর কথাও একটু ছোট্ট করে জানতে চাই। লেখালেখি আমি যখন ছোটবেলায় বললাম যে আমি খেলাঘর করতাম, জি। তো আমাদের প্রতি মাসে একটি করে পত্রিকা বের হতো। আচ্ছা। তো ওইখানে আমি ছড়া লিখতাম, একদম ছোটবেলায় যখন আমি স্কুলে পড়ি, প্রাইমারি স্কুলে। তো এইভাবে যখন আমি ক্লাস 9-এ পড়ি, তখন একটা ছড়াটার লেখা হয়েছিল নাম তখন। ছিল তিনি। আচ্ছা। একটু বিদ্রুপাত্মক ছিল। ওইটাতে আমি ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম বাহ। জাতীয়ভাবে। জি। তো সেই সময়ে বাংলাদেশে একটা ডেইলি নিউজ পেপার ছিল, দৈনিক সংবাদ, এটা এখন বোধহয় নেই। দৈনিক সংবাদে প্রতিদিন আমার লেখা আসতো ওই সময়। আচ্ছা। তো এইভাবে হইতে হইতে যখন ওই বাংলাদেশে একটা সমস্যা হয় যে শিশুদের প্রতিযোগিতা হয়, লোকনৃত্যের কোনো ভদ্র কথার গান পাওয়া যায় না, কারণ লোকনৃত্যগুলো তো গ্রামের জি। নিরক্ষর মানুষরা লেখে। লোকনৃত্যের মধ্যে অনেক কিছু বোধগম্য হয় না অনেক সময়, মানে বোধগম্য হলেও সেগুলো যেমন আমার রসিয়া নাগর, আমার প্রেম প্রীতি, জি, জি। আমার এই ধরনের একটু অশালীন কথাবার্তা থাকে, জি, যেটা জি, একটা শিশু পারফরমেন্স করলে দেখতে খারাপ লাগে। তুই যে বাবু চ্যাংরা বন্ধু, কিছুই বুঝিস না, মুইও যে অবলা নারী, এই ধরনের জি, কথা জি, থাকে। জি। তো দেখা যাচ্ছিল যে লোকনৃত্য করলে বলছে না, একটা বাচ্চা নাচতেছে এই গানের সঙ্গে, এই ভালো লাগছে না, প্রেম প্রীতির কথা। তখন ওই ইনোসেন্ট কথাবার্তা দিয়ে কিছু লোকসঙ্গীত আমি লিখলাম, যেগুলো নাচের অঙ্গনে এখনো খুব হয়। এবং আমি আমার নাচের গান, একটি গান লিখেছিলাম, বাইদার ঘরের মাইয়া আমি সাপ খেলা দেখাই, জি। খুব হিট গান, পরে একটা সিনেমা ইউজ করেছে এবং তারা আচ্ছা। আমাকে বলে নাই। আচ্ছা আচ্ছা, পরবর্তীতে আপনি কি করে জানতে পেরেছিলেন? ছবিটাতে আমার বন্ধু হিরোইন ছিল, চাঁদনি। আচ্ছা আচ্ছা। তো পরে ও যখন শুটিং করছে একটা ক্লিপ দিয়েছিল, তখন দেখলাম যে ও নায়িকা এবং ওই গানটা লিপসিং করছে। বাহ। এবং এখন যে এত কাজ হচ্ছে, ভালো ভালো কাজ হচ্ছে, এবং নাচকে নিয়েও কিন্তু অনেক কাজ হচ্ছে, সব চ্যানেলেও হচ্ছে, দেশের বাহিরেও হচ্ছে, কিন্তু শুধু নাচকেই যদি প্রফেশন হিসেবে কেউ নিতে চায়, সেই ক্ষেত্রটাকে এখনো তৈরি হয়েছে না? আপনার মনে হয় যে অনেকখানি ল্যাকিংস এখনো থেকে গেছে এই দিকটায়? আমি মনে করি তৈরি হয়েছে। বাংলাদেশের যে সংস্কৃতির যতগুলো উইংস আছে, লাইক গীত, বাদ্য, নৃত্য, নাট্য, আবৃত্তি, চিত্রাঙ্কন, এগুলো তো চিত্রাঙ্কনে ওদের একটা জায়গা হয়ে গেছে। প্রতিটি স্কুলে কলেজে চিত্রাঙ্কন পাঠ্যসূচিতে আছে, তারা টিচার হয়। আর ডান্সটা সরকারি পৃষ্ঠপোষকতা খুব বেশি না পেলেও পেশা হিসেবে কিন্তু দাঁড়িয়ে গেছে, বিকজ যে টিউশনি করে আমাদের অনেকেরই ভালোভাবে চলে নাচ শেখানো বাসায়, এবং নাচের স্কুল করে, শিক্ষকতা করে। এছাড়া স্টেজে যে শোগুলো হয়, বিভিন্ন স্কুলে অ্যানুয়াল প্রোগ্রামে একটা ডিসপ্লে হয়, সেখানেও মোটামুটি ভালো সম্মানের বিনিময়ে একজন শিক্ষককে ডেকে নেওয়া হয়। এভাবে কিন্তু বাংলাদেশের 64টি জেলা এবং যে যতগুলো থানা আছে, প্রত্যেকটা জায়গায় একজন বা দুজন লোক পাওয়া যাবে যারা শুধু ডান্স দিয়ে, মানে ডান্সের মাধ্যমেই জীবিকা নির্বাহ করছে। সো এটাকে আমরা বলতে পারি যে হয়তো বা খুব উচ্চবিত্তের জীবন হয় না, কিন্তু খেয়ে পরে বাঁচা যায়, স্ট্রাগলটা করতেই হচ্ছে। এবং আশা করি এই দিনগুলো আসলে কেটে যাবে। এবং যেটা বলছিলেন যে সরকারি পৃষ্ঠপোষকতা আসলে খুবই প্রয়োজন সব ক্ষেত্রেই, আমরা আশাবাদী আসলে। এবং অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া, কথা বলতে বলতে অনুষ্ঠানের একেবারেই শেষে চলে এসেছি। অনেক অনেক ধন্যবাদ আজকে বেলা শেষেতে আসবার জন্য। তোমাকেও ধন্যবাদ এবং এসএটিভিকে ধন্যবাদ। এবং এসএটিভিতে কিন্তু আমি প্রতি বছর যে তাদের ঈদের প্রোগ্রাম, অনেক অনুষ্ঠান করেছি এসএটিভিতে আমি, এবং এসএটিভিতে আমার করা একটি ডান্স এই ফ্লোরেই হয়েছিল, ডান্সের শুটিং। নুসরাত ফারিয়া এবং প্রীতম ডান্স করেছিল। ওই
ডান্সটা ইউটিউবে দেওয়ার পরে ওটার ভিউ যখন 60 লক্ষ পার হয়ে যায়, তখন ওই ছবির, ওটা ছিল বরবাদ ছবির, ওই ছবির প্রডিউসার ক্লেম করেছিল আচ্ছা, যে আমার মূল গান যেটা ওদের পিকচারাইজেশন, সেটা 2 লাখ দর্শক সেটা হয় নাই, থেকে ছাড়িয়ে গেছে। 2 লাখ হয় নাই জি। ওইটা তখন, আর এইটা 60 লক্ষ হয়েছিল। বাহ। এবং নুসরাত ফারিয়াকে কলকাতার মিডিয়া আবিষ্কার করে কিন্তু এই ডান্সটা দেখে। বাহ। খুব ব্যাপক ঝড় তুলেছিল এটা নাচটি। জি, এবং অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের বেলা শেষেতে আজকে আসবার জন্য। আবারও ধন্যবাদ জানালাম। ধন্যবাদ, এবং এসিটিভিকেও ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি বেলা শেষের এই আয়োজন। আবারও দেখা হবে নতুন আরেকটি দিনের শেষে, নতুন আরেকটি আয়োজনে, নতুন আরেকজন অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এবং এসিটিভির পর্দায় চোখ রাখবেন।